All of you. Today we are going to start day 8 of history revision challenge of 10 days. So today is day 8 and our today's topic is freedom struggle 1935 to 1947. তো আজকের সেশনে আমরা কি শিখবো সেটা নিয়ে আমরা ডিসকাস করি। তো কুইট ইন্ডিয়া মুভমেন্ট এন্ড ওয়ার্ল্ড ওয়ার 2। তো যখন কুইট ইন্ডিয়া মুভমেন্টের অন্তিম চরণ ছিল তখন ওয়ার্ল্ড ওয়ার 2 ও আমাদের সম্মুখে এসেছিল। যদি আবার দেখে নিই ইন্ডিয়া Government of India Act 1935 একটা quick revision আমরা দিয়ে দিই। Most of the components Act of British India introduced provincial autonomy, proposed all India federation, never implemented bicameral legislature or separate electorate continues. ঠিক আছে, নেক্সট কি হবে? নেক্সট আমাদের হবে provincial elections 1937। এই provincial ইলেকশনে কি হয়েছিল? ইলেকশন held in early 1937 under the Act of 1935 এবং এই ইলেকশনে কংগ্রেস won 11 out of 11 provinces where election held। যে জায়গায় ইলেকশন হয়েছিল প্রত্যেক 7টা প্রভিন্সে আমাদের কংগ্রেস পার্টি জিতেছিল এবং মুসলিম লীগ কি হয়েছিল পারফর্ম পোরলি and কংগ্রেস form a ministries in the several provinces। ঠিক আছে, তারপর 3 নম্বর পয়েন্ট আমরা জানবো যে কংগ্রেসের মিনিস্ট্রিজ 1937 থেকে 1939 কি কাজ করলো। কংগ্রেস ফর্ম মিনিস্ট্রিজ ইন সেভারাল প্রভিন্সেস অ্যান্ড ইমপ্লিমেন্টেড প্রো পিপল পলিসিস। ঠিক আছে, পিপলের পলিসিগুলো ইমপ্লিমেন্ট করলো এবং প্রমোশন অফ এডুকেশন, এগ্রিকালচার অ্যান্ড সিভিল লিবার্টিজ। তারপর রিজাইন দিয়ে দিল, রিজাইন ইন অক্টোবর 1939 protesting against the India inclusion in World War II without consultation। সো ব্রিটিশ ইন্ডিয়া কি করলো? ইন্ডিয়াদেরকে ওয়ার্ল্ড ওয়ার 2-তে যোগদান দেওয়ার জন্য উইদাউট কোনো কনসালটেশন ইন্ডিয়ান ফোর্সকে পাঠিয়ে দিল এবং ইন্ডিয়াকে পার্টিসিপেট করার জন্য ডাইরেক্টলি ইন্ডিয়ান ফোর্সফুলি ওনাকে ইন্ডিয়াকে মেনে নিল দিয়ে চলো আমাদেরকে সাহায্য করতে হবে বলে। এবং তারপর প্রেক্ষিতে ওরা একটা রেখেছিল যদি আমরা ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়ার 2-তে ভাগ নেই তাহলে আমাদের বিপরীতে আমাদের ফ্রিডম চাই, স্বাধীনতা চাই। Going forward, জানবো Second World War 1939. The World War began in September 1939 and Viceroy declared Indians' participation in the World War without consulting Indians. তো Viceroy কি ডিক্লেয়ার করে দিল ইন্ডিয়ান পার্টিসিপেশন ডিক্লেয়ার করে দিল, কিন্তু ইন্ডিয়ানদের কোনো কনসালটেশন বা কনসাল্ট করাই হয়নি। কংগ্রেস প্রটেস্টেড অ্যান্ড ডিমান্ডেড ফ্রিডম ইন রিটার্ন অফ দিস সাপোর্ট। ঠিক আছে, এই কারণে কংগ্রেস কি করলো? প্রটেস্ট করলো যে আচ্ছা ঠিক আছে উইদাউট কনসাল্টিং ইন্ডিয়ান্স, তারপর ইন্ডিয়ারা পার্টিসিপেট করবে ওয়ার্ল্ড ওয়ার 2-তে। এর রিটার্নে আমরা কি চাই? আমরা শুধু ফ্রিডম চাই। লেড টু রেজিগনেশন অফ কংগ্রেস মিনিস্ট্রি, রেজিগনেশন অফ কংগ্রেস মিনিস্ট্রিজ। August paper 8 August 1940 announced by Viceroy clearly grow offered a post-war dominion status। তো পর একটা ডমিনিয়ন স্ট্যাটাস উনি দিলেন এবং প্রমিস ইন্ডিয়ান পার্টিসিপেশন ফ্রেমিং দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, এবং ইন্ডিয়ান পার্টিসিপেশনে একটা কনস্টিটিউশন ফ্রেম করা হবে বলে এটাকে আগস্ট সভার বলে। নাও নট অ্যাকসেপ্টেবল টু ইন্ডিয়ানস বিকজ ইট ওয়াজ বার্গুয়ান পর। এটা ইন্ডিয়ানের প্রতি অ্যাকসেপ্টেবল ছিল না এবং এটা বার্গু এবং পোস্টপোন করা হবে। নেক্সট পয়েন্ট নম্বর 6 ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ 1940। আগস্ট ওভারের পর আবার ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ শুরু হলো। নাম ছিল বিনোবা বেগ, লঞ্চ বাই মহাত্মা গান্ধীজি অন অক্টোবর 1940। ফার্স্ট সত্যাগ্রহী ছিলেন, তার নাম আমি বলছি যে বিনোবা বেগ। অবজেক্টিভ ছিল কি? টু প্রোটেস্ট এগেইনস্ট ইন্ডিয়ানস ইমপ্রুভমেন্ট ইন ওয়ার অ্যান্ড টু অ্যাসার্ট দ্য রাইট টু দ্য ফ্রিডম অফ স্পিচ কন্টিনিউস টিল আর্লি 1941। তো পরবর্তী বছর 1941-এর কয়েক মাস পর্যন্ত তিনি সত্যাগ্রহ চালিয়েছিলেন। তারপর 7 নম্বর পয়েন্টে ক্রিপস মিশন 1942 মার্চ থেকে এপ্রিলের মধ্যে ক্রিপস মিশন এলো। ক্রিপস মিশনে কি ছিল? এজেন্ডা সেন্ড বাই ব্রিটিশ গভর্নমেন্ট টু অফার এ ডমিনিয়ন স্ট্যাটাস আফটার ওয়ার। ঠিক আছে, তো প্রভিন্স ফ্রি টু অপ্ট আউট অফ দি ইউনিয়ন। প্রভিন্সগুলা ইউনিয়ন থেকে নিজেকে বের করে নিতে পারবে, বাট নট অ্যাকসেপ্টেবল টু কংগ্রেস এন্ড মুসলিম লীগ। আর কিন্তু এটা কংগ্রেস ও মুসলিম লীগের দ্বারা অ্যাকসেপ্টেবল ছিল না। মিশন কি হলো? Now coming to the Quit India movement, 8 August
1942 গান্ধীজি ফার্স্ট টাইম ওনার যে পিস ফর সত্যাগ্রহ পিস মুভমেন্ট উনি বাতিল করে দিলেন এবং নিজের রুদ্ররূপকে প্রকাশ করলেন। কেন বলছি? ফার্স্ট টাইম দ্য কল গিভেন বাই মহাত্মা গান্ধী এট দ্য বম্বে গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান 8 আগস্ট 1942। স্লোগান কি ছিল? ডু অর ডাই, ডু অর ডাই। কারোইয়া বড় ডিমান্ড কি ছিল? ইমিডিয়েট অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ইমিডিয়েট অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ক্রিটার্স ছিল মাস আফসার লিটার অ্যারেস্টেড, এবং এই ক্রিটার্সে কি ছিল? মাস আফসার মানে হলো অনেক সংখ্যক মানুষ এই প্রোটেকশন বা এই এজেন্ডায় এই কুইটিনের মুভমেন্টে যোগদান করছিল এবং তাদের লিডারশিপ যারা করেছিলেন তাদের অ্যারেস্ট করা হয়েছিল। এবং এই আন্দোলনে এই যে কুইটিনের মুভমেন্ট ফাইনাল ব্যাটেল, এই ব্যাটেলে স্টুডেন্ট, ওমেন, ওয়ার্কার অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলেন এবং প্যারালাল গভর্নমেন্টস ইন সেম এরিয়া যেমন সাতারা, বালিয়া, তামলুক সবাই যোগদান করেছিল। সবাই কি করেছিল? যোগদান করে। নাও ইম্প্যাক্ট কি ছিল? ইম্প্যাক্ট কি হলো? এর ইম্প্যাক্ট হলো ভায়োলেন্টলি সাপ্রেস বাই দি ব্রিটিশ, ভায়োলেন্টলি সাপ্রেস বাই দি ব্রিটিশ। এই কুইটিনের মুভমেন্টকে ভায়োলেন্টলি ব্রিটিশরা সাপ্রেস করে দিল, মানে দাম দানবের সবকিছু ব্যবহার করে দ্বন্দ্বের সাহায্যে, মারের সাহায্যে এটা গলি মারে, বোম পাঠিয়ে ড্রা করার পর করলেন এবং এটাকে সাপ্রেস করে দিলেন। তাজও স্কিল অ্যান্ড মেনি জেল, ঠিক আছে, অনেকজনকে হত্যা করা হলো এবং অনেকজনকে জেলে পাঠানো হয়েছে। মার্ক দ্য বিগিনিং অফ দ্য এন্ড অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এবং এর থেকেই শুরু হলো ব্রিটিশের পতনের সমগ্র কাহিনী। মানে এই যে কুইটিনের মুভমেন্ট আগস্ট 8 আগস্ট 1942-তে শুরু হলো, সমগ্র বিশ্বে উগ্রভাবে একটা রূপ ধারণ করেছিল এবং তাতে করে মানে কি, তারা ইন্ডিয়ান যাই হোক দে গর্বের ছোট ছেলে মেয়ে বা ভাবি বউ সব নেমেছিল এবং বর্বনালী জিতবো সোজা কথা। তো এতে অনেকে মারা গেছিল এবং এই রূপ দেখে ব্রিটিশরা তাদেরকে যেভাবে আটকানোর জন্য যা পদ্ধতি ব্যবহার করা করেছে এবং হত্যাও করেছে, জেলে পাঠিয়ে সবকিছু করেছে, কিন্তু তাতে আন্দোলন বন্ধ হয়নি। এই এই আগস্ট থেকে আমরা বুঝতে পারি, এই যে 8 আগস্ট 1942 আন্দোলনের শুরু হয়েছিল, এই আগস্ট থেকে তাদের যে স্লোগান ডু অর ডাই, ডু অর ডাই, এই আগস্ট থেকে এই ভারতের ব্রিটিশকে मतलब निकल भाई भाई जो निकल ही আছে, তো जो निकल ही আছে ऐसे या वैसे कुछ तो निकलना होगा। তো তখন ব্রিটিশরা বুঝে গিয়েছিল এখন আর কিছু হবে না ভাই, তারা মৃত্যুবাহিনী হয়ে উঠে এসেছে। তো নেক্সট ইম্পর্টেন্ট লিডার ছিল যেমন মহাত্মা গান্ধী প্রথম লেড দ্য ফ্রিডম স্ট্রাগল তো সত্যাগ্রহ এন্ড গিভ দি কল অফ ডু অ্যান্ড ডাই ইন কুইটিনের মুভমেন্ট। এবং সত্যাগ্রহের রূপ থেকে উনি লাস্ট পর্যায়ে গিয়ে ডু অ্যান্ড ডাই কমান্ডকে আপিল করলেন। মানে বুঝতে পারলেন সহ্য করতে 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 সাধারণ সত্যাগ্রহী লাস্টে গিয়ে ডু অ্যান্ড ডাই এর অনুমতিতে অগ্রসর হলেন। তান সরাসরি ফার্স্ট সত্যাগ্রহী অফ ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ টু অ্যাসোসিয়েট উইথ মহাত্মা গান্ধী, বিনোবা ডে। Freedom is not the word having shape, it is doesn't include the freedom to make the mistakes. Okay, तो यही है जो आज का कहानी है। आशा पर बड़ा मजेदार है। गांधी जी का जो रुद्र रूप इसको दिखा रहा था मुझे, इसके लिए बड़ा बड़ा वेट कर रहा था, অনেক দিন থেকে ওয়েট করছি এটা দেখানোর জন্য। ঠিক আছে, চলো এগিয়ে যাই আমরা। তো নেক্সট টপিক হবে আমাদের আইএনএ কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, সো আইএনএ মানে কি? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। আচ্ছা, তো এই পেজে আমরা একটু জুম করে নিই আমি। চলো বাবা দেখি তো। তো ফরওয়ার্ড ব্লক 1939 formed by Subhash Chandra Bose in 1939, May 1939। সুভাষ চন্দ্র বোস এগিয়ে এলেন নিজের আত্মজ্ঞানকে নিয়ে। উনি নিজের ভিতরে ঈশ্বরকে প্রাপ্ত করে উনি যুদ্ধে নিবন্ধিত হলেন। উনি একটা আর্মি ফর্ম করলেন। যদি আমার ডিটেলস বলতে চাই তাহলে অবজেক্টিভ ছিল তো মোবিলাইজ দি পিপল ফর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। কি ছিল? মোবিলাইজ দি পিপল ফর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, মানুষকে মোবিলাইজ করা, মানুষকে নিয়ে একটা মাধ্যমে, একটা সজাগ মাধ্যমে, শুধু হাতে নাতে মুখে দড়িয়ে সত্যাগ্রহ এইসব করে স্বাধীনতা পাওয়া যাবে না ভাই। ওনার সিধা মন্ত্র, উনি আত্মজ্ঞান তাপ করেছিলেন, কৃষ্ণের মতো বনে গিয়েছিলেন, যুদ্ধ করতে হবে। তো উনি মোবিলাইজ করার জন্য পিপুলকে বুঝিয়েছিলেন, জাগিয়েছিলেন। বোস রিজাইন্ড ফ্রম দি কংগ্রেস প্রেসিডেন্টশিপ অ্যান্ড ফর্ম ফরওয়ার্ড ব্লক।
ঠিক আছে, আর উনি একটু ফরওয়ার্ডে চলে গেলেন, নিজের বুদ্ধি বিবেক খাটিয়ে একটা আর্মি তৈরি করলেন। আর এর নাম হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, formed by Rash Bahari Bose in 1942 in Japanese occupied Southeast Asia. ঠিক আছে, কোথায়? জাপানিজ occupied Southeast Asia, reorganized by Subhash Chandra Bose in 1990, in July 1943. Soldiers were Indian prisoners of war and volunteers. ওটা ছিল ইতিহাদ, ইতামাদ, কুরবানি, ইউনিটি, ফেইথ, স্যাক্রিফাইস। ঠিক আছে, ওটা কি ছিল? ইতিহাদ। আর ইতিহাদ ছিল আর আরবি এবং উর্দু এবং ফার্সির মধ্যে এসে যায়, যারা বুঝবে তারা বুঝবে, যারা বুঝবে না তোমরা নিজে গুগল করে নিও। ইতিহাদ, ইতিমাদ, কুরবানি মানে হলো ইউনিটি, ফেইথ, স্যাক্রিফাইস। তো উনি এই স্লোগান নিয়ে ওদের মধ্যে আগুনকে জ্বালিয়েছিলেন, চলো আমরা যুদ্ধ করব। তারপর 3 নম্বর, আজাদ হিন্দ গভর্নমেন্ট, 1943, 21 October, provisional government in exile formed by the Subhash Chandra Bose in Singapore. উনি সিঙ্গাপুরে গিয়ে একটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট এক্সাইল করলেন, ফর্ম করলেন বাই দি সুভাষ চন্দ্র বোস ইন সিঙ্গাপুর, ডিক্লেয়ার ওয়ার এগেইনস্ট ব্রিটিশ এন্ড ইটস অ্যালাইজ, এবং ব্রিটিশের এগেইনস্ট একটা ওয়ার উনি বন্ধ করলেন। আন্দামান নিকোবর আইল্যান্ড ওয়ার দি হ্যান্ডেড ওভার টু আজাদ হিন্দ গভর্নমেন্ট বাই জাপান। জাপান আন্দামান নিকোবর আইল্যান্ডকে আজাদ হিন্দ ফোর্সকে দিয়ে দিল। ঠিক আছে, নাও কামিং টু অ্যান এন্ড ইনা ট্রায়াল। ইনা ট্রায়াল মানে কি? এই আর্মি ট্রায়াল। ইনা অফিসার শাহ নওয়াজ খান, প্রেম কুমার, শেখাল and Guvraj Singh were tried in Red Fort, Delhi in November 1945. Trials created a wave of nationalism across the country. Even the Indian Army showed sympathy with INA. কেউ INA অফিসার যারা ছিল তাদের মধ্যে ছিলেন শাহ নওয়াজ খান, প্রেম কুমার শেখ and Gurbaksh Singh. Gurbaksh Singh below were tried in Red Fort at Delhi in 1949 in November month. Trials created a wave of nationalism across the country. এই ট্রায়াল ভারতের ন্যাশনালিজমের একটি ওয়েভ কে জাগানো হয়েছিল। ওয়েভ মানে একটা তরঙ্গ জাগানো হয়েছিল, ভাইব্রেশন বলি যাকে। Even the Indian Army showed sympathy with INA. ঠিক আছে, নেক্সট 5, ওয়ার্ল্ড প্ল্যান। ওয়ার্ল্ড প্ল্যান কি ছিল? 14 June 1945, Viceroy Lord Wavell planned to form executive council with the majority Indians, equal representation to the create Hindus and Muslims, rejected by the Congress and the Muslims. ঠিক আছে, যেটা মুসলিম এবং হিন্দুরা বা হিন্দুরা কি করেছিলেন? রিজেক্ট করেছিলেন। ইকুয়াল রিপ্রেজেন্টেশন হবে মানে মানে এইটাই গান শুরু হয়। Shimla Conference, July 1945, held between Viceroy Wavell Conference and Muslim League. Discussions on the formations of Executive Council failed due to difference on representation of Muslims. So, Shimla Conference কি হয়েছিল 1945 জুন-জুলাই মান্থে একটা কনফারেন্স অর্গানাইজ করা হয়, যেটাতে ভাইসরয় ওয়াভেল কংগ্রেস এবং মুসলিম লীগের সঙ্গে কিছু ডিসকাস করলেন। কি ডিসকাস করলেন? ডিসকাশন অন দ্য ফরমেশন অফ দ্য কাউন্সিল, একটা এক্সিকিউটিভ কাউন্সিল ফরমেশন করা হবে। ফেল ডিউ টু ডিফারেন্স অন দি রিপ্রেজেন্টেশন অফ মুসলিম, কি একটা ডিফারেন্স ক্রিয়েট করেছিল মুসলিমদের রিপ্রেজেন্টেশনে বুঝলে তো কি রিপ্রেজেন্টেশনের ডিফারেন্স হলো, এটা পরের কথা আমি বলে দেবো, সিক্রেট। নাও ক্যাবিনেট মিশন প্ল্যান শুরু হলো 1946 আগে, সেন্ট টু ইন্ডিয়া। ঠিক আছে, তো সেন্ট টু ইন্ডিয়া ইন মার্চ। ক্যাবিনেট মিশন প্ল্যানকে 1946 মার্চ থেকে জুন মাসে ক্যাবিনেট মিশনের কিছু মেম্বারকে পাঠানো হলো ইন্ডিয়াতে। প্রপোজ টু লুজ ফেডারেশন উইথ 3 গ্রুপস। ঠিক আছে, ফেডারেশনকে 3 গ্রুপে ভাগ করা হবে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টু ফ্রেম দ্য কনস্টিটিউশন, আর একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে ফ্রেম করা হবে, যা কনস্টিটিউশনকে ফ্রেম করবে, বানাবে। ঠিক আছে, তৈরি করবে। অ্যাকসেপ্টেড বাই কংগ্রেস উইথ দি কন্ডিশন অ্যাকসেপ্টেড বাই লিগ ইনিশিয়ালি, লেটার উইথড্র। প্রথমে এই যে প্রপোজালটা ছিল অ্যাকসেপ্ট করা হয়েছিল কংগ্রেসের দ্বারা, কিন্তু পরবর্তীকালে এদের মনোনীতি বুঝার পর কি করলেন? এটাকে রিজেক্ট করে দিলেন বাই আরটিএনসি। তো নেক্সট, Constituent Assembly, December 1946, past meeting on 9 December 1946. Satyanarayana Sinha was the past temporary chairman and Dr. Rajendra Prasad became the permanent president, framed the Constitution of India. ঠিক আছে, so 1946-এ
কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিকে ফর্ম করা হলো এবং এই মিটিংয়ে ডক্টর সজ্জান সিংহকে ফার্স্ট টেম্পোরারি চেয়ারম্যান হিসাবে ধরা হয়েছিল এবং রাজেন্দ্র প্রসাদকে বিকাম দ্য পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে ধরা হয়েছে এবং ফ্রেম অফ দ্য কনস্টিটিউশন এই কনস্টিটিউশনকে একটা ফ্রেম করা হয়েছিল। একটা কনস্টিটিউশনকে ফ্রেমিং এর যে কি বলি ফরমেশনের যে চাবিকাঠিকে বানানো হয়েছিল সম্পূর্ণ তো বানানো হয়নি, সময় লাগবে। তারপর ডাইরেক্ট অ্যাকশন বাই ডে 16 আগস্ট 1946 কল বা মুসলিম লীগ টু ডিমান্ড পাকিস্তান। ঠিক আছে, দেখো এই স্থানে কি ছিল, এই স্থানে যা ডিমান্ড এসেছিল যে প্রপোজড রুল ফেডারেশন উইথ 3 গ্রুপস। ঠিক আছে, এবং মুসলিমদেরকে একটু ছাড়া বলা হয়েছিল কংগ্রেস ব্রিটিশের মাধ্যমে। দেন ইনডাইরেক্টলি যে ওদেরকে প্রেসিডেন্টশিপ বা গভর্নমেন্ট ফর্ম করার কেন দায়িত্ব দেওয়া হয়নি বা কেন তোমরা কেন দায়িত্ব নিচ্ছ না, তোমাদের পাওয়ার এত কম নাকি, বা এইসব একটু চলেছিল। ঠিক আছে, তো এইসব ভিতরে ওটা সেটা না ডিসকাস করি, এক্সামের মতো আমরা ডিসকাস করি। কয় বা মুসলিম লীগ টু ডিমান্ড পাকিস্তান ডাইরেকশন দিয়ে কোন সময় 16 আগস্ট 1946-এ মুসলিম লীগ কি ডিমান্ড করলো, পাকিস্তান ডিমান্ড করলো, মানে মুসলিমের জন্য আলাদা একটা কান্ট্রি। লার্জ স্কেল ভায়োলেন্স ইন দি কলকাতা অ্যান্ড আদার পার্টস। সো অনেক সংখ্যক বা বহু সংখ্যক মানুষ ভায়োলেন্সে নেমে এলো, কারণ পাকিস্তান ডিমান্ড করা হলো, তখন ভায়োলেন্সে নেমে এলো। কেন আলাদা কান্ট্রি হবে, কেন বাঘ হবে, কেন এইসব হবে, বা কেন আমি তোমাদেরকে দিয়ে দেবো, বা কেন সেটা শুরু হলো। মার্ক দি বিগিনিং অফ দি কমিউনাল টেনশন অ্যান্ড দি পার্টিশন পলিটিক্স। এবং ব্রিটিশের যে চাল ছিল কমিউনাল রাইটস এবং কমিউনাল টেনশন ক্রিয়েট করা, যাতে সারা নিজেকে দেওয়ার সময় তাদেরকে একটু পার্টিশন করে উইক করে দিয়ে দেয়। একসাথে থাকলে আমার হয়তো ভবিষ্যতে তারা ইউকেতে বা লন্ডনে গিয়ে আমাদের উপর আক্রমণ করে আমাদের এখান থেকে নিয়ে যায়, তাহলে ওদেরকে উইক করে দেওয়ার জন্য এটা কমিউনাল টেনশন ক্রিয়েট করলেন ও পার্টিশনের অফার দিয়ে দিলেন। সো ডাইরেক্টলি এইভাবেই হয়েছিল। নাও কামিং টু দি 10th পয়েন্ট, ইন্টারিম গভর্নমেন্ট September 1946 formed on 2 September 1946 under the Viceroy Jawaharlal Nehru was the Vice President and Muslim League joined later in October 1946, responsible for administration until the independence. ঠিক আছে, সো মুসলিম লীগ জয়েন করলেন নিচে, তারপর কি হলো, রেসপন্সিবল ফর অ্যাডমিনিস্ট্রেশন আনটিল ইন্ডিপেন্ডেন্স। জওয়াহরলাল নেহরু ওয়াজ বি রেসপন্সিবল। ঠিক আছে, আফটার ইন্ডিপেন্ডেন্সের পরে তিনি কি করবেন, এজ এ প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট রোল হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, এগুলো দেখে নেবেন। পিএস এর কোয়েশ্চেন আছে, কুইটেড মুভমেন্ট ক্রিয়েটস মিশন ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ, এবং তার ট্রায়াল সম্বন্ধে, ওয়াইরাল প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান, ডাইরেকশন ডে এবং কনস্টিটিউশন অ্যাসেম্বলি, ইন্টারিম গভর্নমেন্ট, এইসব টাইমলাইনে আছে, দেখে নিবেন। ইম্পর্টেন্ট লিডার ছিলেন ওই সময়ের মধ্যে সুভাষচন্দ্র বোস, যিনি কংগ্রেসকে ত্যাগ করে নিজের মুক্তিবাহিনী বা নিজের সেনা এবং অন্য দেশে গিয়ে ওখান থেকে ভারতীয়কে যোগদান করে হিন্দু মুসলিম শিখ সবাইকে নিয়ে একটা আজাদি ফোর্স তৈরি করলেন যাতে, এবং ব্রিটিশের এগেনস্টে ডাইরেক্ট ওয়ার ডিক্লেয়ার করলেন। এবং জওয়াহরলাল নেহরু পলিটিক্যাল অ্যাঙ্গলে নিজের দেশকে হ্যান্ডেল করলেন এবং উনি অন্তিম শুরুতে পার্টিশনকে দেখলেন এবং দেশকে নিজের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিজের দায়িত্ব গ্রহণ করলেন। চলো কন্টিনিউ করি। নেক্সট, ফ্রিডম স্ট্রাগল 1935 থেকে 1947, পার্টিশন এন্ড ইন্ডিপেন্ডেন্স। না পার্টিশনের পর কি হলো, এই গান থেকে আনতে হবে আমাকে। পার্টিশনের পরে এন্ড অফ দি colonial rule and birth of a nation. Sorry for my apology. So আমাদের ইন্ডিয়ার জন্ম হয়েছিল, এরা ইন্ডিয়া ছিল না বলে জন্ম হয়েছিল, অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্স তখন দেওয়া হয় ইন্ডিয়াকে। এবং মাউন্টেন, মানে ভুল করছি না, তো মাউন্ট ব্যাটেন প্ল্যান কি ছিল, আচ্ছা অল্প সিরিয়াস হয়ে যায়। মাউন্ট ব্যাটেন প্ল্যান ছিল 3 জুন 1947। সো লাস্ট ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন অ্যানাউন্স দি প্ল্যান ফর ট্রান্সফার অফ পাওয়ার। তো মাউন্টব্যাটেনকে লাস্ট ইন্ডিয়াতে আসার জন্য বলা হলো, লাস্ট মোমেন্টে যাও তুমি, আর কি করো, প্রপোজ দ্য পার্টিশন অফ দ্য ইন্ডিয়া ইন্টু 2 ডোমিনিয়ন, ইন্ডিয়া এন্ড পাকিস্তান, একটা লাইন খিচে এসো ভারত আর পাকিস্তানের মাঝে। ঠিক আছে, প্রেসলি স্টেটস হ্যাভ গিভেন দি অপশন টু জয়েন আইদার ডোমিনিয়ন। ঠিক আছে, প্রেসলি স্টেটকে অফার দেওয়া হলো, তোমরা যে কোনো এক ভাগে জয়েন করতে পারো, মানে তাদের বাপের আছে, মানে তারা বাদে ওদেরকে। নেক্সট, অ্যাকসেপ্টেড বাই কংগ্রেস, মুসলিম লীগ অ্যান্ড শিখ লিডার্স।
এবং এই অফারটাকে অন্তিম অফার এবং সবার ভালো হবে বলে এটাকে গ্রহণ করা হয়েছিল। তারপর 2 নম্বর, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 passed by the British Parliament on 18 by 1947. India and Pakistan will be independent dominion from 15 আগস্ট 1947। ঠিক আছে, সো ব্রিটিশ পার্লামেন্ট পাস করে দিল 28 জুলাই 1947 এবং ইন্ডিয়াকে কি হলো, ইন্ডিয়ান পাকিস্তান কি হলো, দুইটা ডমিনিয়ন বলে গেল আর দুটা স্টেট, আর 15 আগস্টে তাদেরকে ইন্ডিপেন্ডেন্স দেওয়া হলো। পাকিস্তানকে একদিন আগে দেওয়া হয়েছিল এবং এন্ড অফ দি ব্রিটিশ প্যারামান্সি, ঠিক আছে, ওভার ইন্ডিয়া প্রিন্সলি স্টেটস। তো ব্রিটিশের সব পাওয়ার শেষ। দ্য পাওয়ার্স অফ গভর্নর জেনারেল লিমিটেড টু দি রেসপেক্টিভ ডমিনিয়ন। ঠিক আছে, তারপর গভর্নর জেনারেল পাওয়ার লিমিটেড ডমিনিয়নে মানে সামান্য হয়ে গেল। 3 নম্বর বলে জানবো কি, দ্য পার্টিশন অফ ইন্ডিয়া। ইন্ডিয়া ওয়াজ পার্টিশন অন রিলিজিয়াস বেসিস ইন্টু হিন্দু মেজরিটি অ্যান্ড পাকিস্তান মুসলিম মেজরিটি। বুঝলে, ইন্ডিয়া পার্টিশনই হয়েছিল হিন্দু এবং মুসলিম মেজরিটির মধ্যে। কোথাও মুসলিম মেজরিটি আর কোথাও হিন্দু মেজরিটি। পাকিস্তান থেকে বেশি মুসলিম ইন্ডিয়াতে হয়ে গেল, তো মুসলিম মেজরিটি কোথায়? তো যারা নিজের আলাদা রাজ্য ইসলাম এবং মুসলিম নামে চেয়েছিল এবং তার সাথে আরো লাখ লাখ মানুষ একসাথে দেখতে হয়েছিল, এই লিডারগুলাই আমাদের জনসাধারণের কাল। ঠিক আছে, এখনো অনেকগুলো চলতেছে দেশে, জাগরিত হও। ওয়ান অফ দি লার্জেস্ট অ্যান্ড মোস্ট ট্রেজিক মাস মাইগ্রেশন ইন দি হিস্ট্রি। এটা কি বলবো, ওয়ান অফ দি মোস্ট লার্জেস্ট, মানে অসংখ্য মানুষ ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শুধুমাত্র এই ধর্মের নামে নিজের ঘর বা সব ছেড়ে যাইতে হচ্ছিল। কারণ ওই সময় হিন্দুরা মুসলিমকে হত্যা করার জন্য রেডি ছিল, মুসলিমরা হিন্দুকে হত্যা করার জন্য রেডি হচ্ছিল, আর যাদের মধ্যে কোনো মতবাদ ছিল না তারা নিজের ভাতৃত্ববোধকে ছাড়েনি, তারা যে স্থানে ছিল স্থানে থাকার নির্ণয় নিয়েছিল এবং নিজেকে বাই বাই ছেড়ে এখানে ওনারা নিজের স্থান ছাড়েনি। এই যে পাগলামি, এই পাগলামিতে অনেকজন অংশগ্রহণ করেনি, না হিন্দু করেছিল না মুসলিম করেছিল। এই হিন্দু মুসলিম যারা পাগলামিতে অংশগ্রহণ করেনি তারা পাকিস্তানে মরছে আর মুসলিমরা হিন্দুস্তানে অবস্থা। ঠিক আছে, ইনডাইরেক্টলি এই দুই ডমিনিয়ন কারণে ওরাও মরছে আর এখানে ওরাও নিজের আত্মসম্মান হারিয়ে বেঁচে আছে। কিরকম সমাজকে দেখো, এই পড়াশোনার মাধ্যমে যে কথা বললাম তাতে অনেকটা হয়তো কমেন্ট আসতে পারে, চ্যালেঞ্জও হতে পারে, কিন্তু সমাজকে দেখো, একটু দেখো সমাজকে দেখে আমাকে বলো যা বলছি তা সত্য কিনা মিথ্যা। মিলিয়নস ওয়্যার ডিসপ্লেসড অ্যান্ড লাখস লস্ট দেয়ার লাইফস। লাখ লাখ মানুষ, মিলিয়নস লাখ লাখ মানুষ নিজের স্থান হারিয়েছে, নিজের জীবন হারিয়েছে। কজ ডিপ কমিউনাল ভায়োলেন্স এন্ড সাফারিং, হত্যাকাণ্ড, ধর্মের নামে হত্যাকাণ্ড। রেড ক্লিপ লাইন টানা হলো, রেড ক্লিপ লাইন যে লাইন এই দুই পার্টিকে যে রেড ক্লিপ এসেছিল, এই রেড ক্লিপ কালা শয়তানের গাড়ে এই যে বুদ্ধি পাঠিয়েছিল ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ কুইন কে লাইনটি টানিয়ে আসো। স্যার ক্রিল রেড ক্লিপ ওয়াজ অ্যাপয়েন্টেড টু demarcate the boundary between India and Pakistan. Boundary was announced on 17 August 1947 to raise after independence. Punjab and Bengal are partition. Punjab আর বেঙ্গলকেও পার্টিশন করা হয়েছে। Cause confusion, violence and displacement. একদিকে ওয়েস্ট পাকিস্তান, এদিকে ইস্ট পাকিস্তান, আর মধ্যে ভারত। তোমরা বুঝতে পারছো এখানে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি কি হচ্ছে, একবার চিন্তা করে দেখো, সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। নেক্সট, পয়েন্ট 5, independence of India 15 August 1947. India became independence on 15 August 1947. Jawaharlal Nehru became the first Prime Minister of India. Pakistan came into existence on the same day. End of the nearly 200 years of British rule. যা কোনোভাবে হোক, পার্টিশন হয়ে হোক আর 3 ভাগ করা হোক, সেখানে দেখতে গেলে 2 ভাগ তো হয়, 3 ভাগই হলো। ইন্ডিয়াকে 3 ভাগ করে গেল। আচ্ছা, যাই হোক, 200 বছর রাজত্বর পার আমাদের নিজের স্বাধীনতায় আমাদের দেশ আসলো। নেহরু ট্রেড উইথ ডেস্টিনি স্পিচ আগস্ট
14, 1947. Next, 6. Integration challenges. Over 560 princely states had to be integrated. Sardar Vallabhbhai Patel and BP Menon played key role. Major integration. যেমন হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর, মণিপুর, ত্রিপুরা এটসেট্রা। তো সর্দার বল্লভভাই পটেল এবং বিপি মেনন এই দুই মহাপুরুষ মিলে এই যে যেগুলো স্টেট আলাদা আলাদা ছিল, তাদেরকে আমরা প্রিন্সলি স্টেটও আমরা বলে থাকি, তাদেরকে ইউনাইট করার ওনার ভূমিকা অনেকটি বেশি। এশিয়ার পলিটিক্যাল ইউনিটি অফ ইন্ডিয়া, যাতে পলিটিক্যাল ইউনিটিটা ইন্ডিয়াতে বজায় থাকে। ইম্পর্টেন্ট ডেটসগুলো একটু জেনে নেবেন। 1947, 18 July, Indian Independence Act পাস হয়। আর 3 June 1947, Mountbatten Plan announced. 15 August 1947, Independence of India. And 14 August 1947, Pakistan came into the existence. And 17 August 1947, Radcliffe Award announced. Now, National Flag Adoption. National flag was adopted on 22 July 1947 by the Constitutional Assembly, designed by Pilagi Venkaiah, and symbolizes our unity, diversity, and freedom. ঠিক আছে, 9th point যাবে দেখবে the role of Constituent Assembly কি ছিল। Past meeting held on 9 December 1946, frame the Constitution of India. Constitutionটাকে ফ্রেম করা হবে। Constituent Assembly একটা পদল দেখছো, ensured democratic, sovereign, and republic India. তো তাদের প্রথম দেখতে এবং দ্বিতীয় দেখতে ছিল ডেমোক্রেটিক হবে আমাদের ভারত, সভারেন হবে এবং রিপাবলিক হবে। ডেমোক্রেটিক মানে হবে শাসন ভারতের জনতার মাধ্যমে হবে। সভারেন হবে মানে শক্ত হবে, কারের সাহায্য আমরা চাই না, যতটুকু পর্যন্ত পারবো আমরা নিজেই ব্যবস্থা করব। রিপাবলিক হবে মানে ভারতের জনতাদের দ্বারা চালিত হবে। নাও ডাক্তার রাজেন্দ্র প্রসাদ ওয়াজ দি প্রেসিডেন্ট অফ অ্যাসেম্বলি। রাজেন্দ্র প্রসাদকে এই অ্যাসেম্বলির প্রেসিডেন্ট বলে ঘোষণা করা হয়েছিল বা মনোনীত করা হয়েছিল। নাও পয়েন্ট 10 আমরা যাবো। Legacy of freedom struggle, sacrifices of millions made India free, inspired by unity, secularism, and the democracy. Freedom struggle is our great heritage. Our duty is to protect and strengthen this freedom.